অবশেষে সরকারি খাস তালিকাভুক্ত ঘোষণা করা হলো ৬ শ্রেণীর জমি। এই জমিগুলো যারা ভোগ দখল করছে তাদের ভোগ দখল টিকিয়ে রাখতে এবং নিজের মালিকানায় ধরে রাখতে কোনো কিছু করণীয় রয়েছে কিনা, করলে সেগুলোর প্রক্রিয়া কি এবং সরকার কেন খাস তালিকাভুক্ত করছে, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব। ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর দেখার পর যদি ভালো লাগে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। যারা জমির মালিক এবং ওই জমিগুলো তাদের মালিকানায় ধরে রাখার জন্য যথা উপযুক্ত প্রমাণ রয়েছে, তাদেরও এই ভিডিওর যে বিষয়বস্তু সেই বিষয় নিয়ে চিন্তার কারণ রয়েছে। কেন? এই বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন তাহলে একটু হলেও আপনারা আশা করি বুঝতে পারবেন। সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং সেই পদক্ষেপ অনুযায়ী যখনই কোনো উদ্যোগ গ্রহণ করতে যায় তখন নানা পর্যায় থেকে চাপ আসে এবং যে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার কথা সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য যথোপযুক্ত সময় কিংবা পদক্ষেপ সরকার কখনোই গ্রহণ করতে পারে নাই। এর কারণে সরকারি অনেক সম্পত্তি কিংবা যাদের সম্পত্তি ভোগ দখল করার কথা না, তারা সম্পত্তিগুলো ভোগ দখল করে এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি নিজের বলে পরিচয় দেয় এবং সরকারি অনেক ডকুমেন্ট তৈরি করে। এগুলো তৈরি করা যায়। আমাদের ভূমি ব্যবস্থাপনাটা একটু অরাজকতা পরিস্থিতির মধ্যে রয়েছে। কিছুটা ডিজিটাল, কিছুটা অ্যানালগ, অর্থাৎ সেই ব্রিটিশ আমলের এর সংমিশ্রণে ভূমি ব্যবস্থাপনার যে সিস্টেম সেটি একটি জগা খিচুড়ির মতো অবস্থা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এবং ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত এবং সঠিক মালিক দ্বারা জমির ভোগ দখল এবং ব্যবস্থাপনায় সরকারের একটি বিশেষ উদ্যোগের আওতায় সরকারি খাস তালিকাভুক্ত ঘোষণা করা হয়েছে ৬ শ্রেণীর জমিকে। এই ৬ শ্রেণীর জমির মধ্যে প্রথমে সরকার অগ্রাধিকার ভিত্তিতে সরকারি একদম সরকারি তালিকাভুক্ত যে সম্পত্তিগুলো কিংবা কোনো সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পত্তি বা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সম্পত্তিগুলো যদিও বা কোনো ব্যক্তিদ্বয় বিভিন্ন কায়দা কানুনে ভোগ দখল করেন, এই সকল সম্পত্তি লিজ নেন দীর্ঘমেয়াদী এবং পরবর্তীতে লিজের বিষয়টি গোপন করে সম্পত্তিগুলো ভোগ দখল নিজের দেখিয়ে, মালিকানা নিজের দেখিয়ে হয়তো ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করেন এবং যুগের পর যুগ সেগুলো ভোগ দখল করেন, ভুয়া দলিল তৈরি করেন, ভুয়া মালিক সাজিয়ে সম্পত্তিগুলো হস্তান্তর করে রেজিস্ট্রি করে দলিল তৈরি করে সেগুলো দীর্ঘদিন ধরে ভোগ দখল করেন। এই ধরনের যে সম্পত্তিগুলো রয়েছে এগুলোকে আর কোনোভাবে ভোগ দখল করতে দেওয়া হবে না। সিএস খতিয়ান ধরে দেখা হচ্ছে সম্পত্তিগুলোর মালিককে। যেহেতু সিএস খতিয়ানই হচ্ছে সম্পত্তির মালিকানার মূল উৎস, সেই সিএস খতিয়ানে দেখা হবে সম্পত্তিগুলো রাষ্ট্রের কিনা, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কিনা, খাস তালিকাভুক্ত রয়েছিল কিনা। এই প্রতিষ্ঠানগুলোর সম্পত্তি কিন্তু চিরস্থায়ীভাবে কারো কাছে হস্তান্তর করার সুযোগ নেই কিংবা সেই বিষয়টি আমাদের সংবিধানেও নেই, আমাদের রাষ্ট্র আইনগুলোতেও নেই। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে যে সকল সম্পত্তি ভোগ দখল করা হচ্ছে এবং ২-৩ হাত বদল হয়ে গেছে, এখন এসে যারা ভোগ দখল করছেন তাদের কাছে বৈধ ডকুমেন্ট, সম্পত্তি হস্তান্তরের দলিল, খতিয়ান তিনি ঠিকমতো খাজনা পরিশোধ করেন, তারপরেও যদি ওই সিএস খতিয়ানভুক্ত বা এসএ খতিয়ানভুক্ত সম্পত্তিগুলোর খাস খতিয়ানের মধ্যে এই সম্পত্তিগুলো পড়ে তাহলে সেই সম্পত্তিগুলো ছেড়ে দিতে হবে। ডিসি মহোদয়গণকে কঠোর বার্তা দেওয়া হয়েছে এই ধরনের সম্পত্তি যে কোনো উপায়ে তাদেরকে বের করতে হবে বা বের করে দিতে হবে। তো এই ধরনের সম্পত্তিগুলো কিন্তু উদ্ধার করে নেওয়া হচ্ছে। এরপরে আরেকটি নির্দেশনা হচ্ছে স্বীকৃতি বা পরস্তি সম্পত্তি বা যে সকল সম্পত্তি নদীগর্ভে বিলীন হয়ে যায়, সেই সম্পত্তি নদীগর্ভে বিলীন হওয়ার সাথে সাথে কিন্তু সরকারি ওই সম্পত্তিগুলো হয়ে যায়। এগুলো ব্যক্তি মালিকানাধীন হলেও নদীগর্ভে বিলীন হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো নদীর আওতায় পড়ে, নদীর নিজস্ব সম্পত্তির আওতায় পড়ে এবং পরবর্তীতে যদি অপর দিকে চর জেগে ওঠে তারপরেও ওই সকল সম্পত্তি ভোগ দখল করার কোনো সুযোগ নেই বা কেউ সুযোগ পাবে না। ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দাবি করে কেউ ভোগ দখল করতে পারবে না। এক্ষেত্রে তারা, অর্থাৎ যে সকল ব্যক্তিদ্বয় মালিক, তারা লিজ নিতে পারে কিন্তু নিজের মালিকানায় আর নেয়ার কোনো সুযোগ থাকবে না কিংবা কেউ পাবে না। এরপরে ওয়াকফ করা সম্পত্তি, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো ব্যক্তিদ্বয় সম্পত্তি ওয়াকফ করে দেয়, সেই সকল সম্পত্তি যদি যুগের পর যুগ বেদখল হয়ে থাকে তারপরেও ওই সকল সম্পত্তির মালিকানা কেউ অর্জন করতে পারবে না। এই সকল সম্পত্তি ভূমি মালিকদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এরপরে আসে
যদি ব্যক্তি মালিকানাধীন কোনো সম্পত্তি, অর্থাৎ ধরুন একজন সম্পত্তি রেখে মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে অবস্থান করছিল, সেই ব্যক্তিদ্বয়ের সম্পত্তি তারা বিক্রিও করতে পারে নাই। এখন ওই মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে এলাকার কিছু লোকজন এই সুযোগটি কাজে লাগিয়ে সম্পত্তিগুলো ভোগ দখল করছেন এবং তারা প্রচার করছেন যে সম্পত্তিগুলো তাদের কাছে বিক্রয় করা হয়েছে। এই ধরনের যে সম্পত্তিগুলো রয়েছে বিক্রয় করা হয় নাই, গণিপথের মাল হিসেবে যারা ভোগ দখল করছেন সেই সকল সম্পত্তি বা তারা পরবর্তীতে কারো কাছে বিক্রয় করে দিলেও এই ধরনের কোনো সম্পত্তি আর কোনো ভোগভাবে ভোগ দখল করা যাবে না। যদি ওই যারা সম্পত্তিগুলো সেই সময় রেখে চলে গিয়েছিল তারা কোনোভাবে দাবি করতে পারে তাদের কাছে ফেরত দেওয়া হবে, অথবা সেই সকল সম্পত্তি খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে। এক্ষেত্রে এই বিষয়টিকে কঠোরভাবে দেখা হচ্ছে। এই ধরনের সম্পত্তি আর ভোগ দখল করার কোনো সুযোগ কেউ পাবে না। এরপরে যদি কোনোভাবে কোনো ব্যক্তি দ্বয় অন্য ওয়ারিশের সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করে, সেক্ষেত্রে যদি ওই সকল ওয়ারিশ ভোগ দখল করার উপযোগী না হয় বা সম্পত্তি জবরদখল করে ভোগ দখল করা হয়, তাহলে এই ধরনের সম্পত্তিগুলো কিন্তু খাস খতিয়ানভুক্ত হওয়ার একটি সুযোগ সরকার নিতে চাচ্ছে। এই বিষয়টি এখনো পাকাপোক্ত না। আরেকটি হচ্ছে, যদি কোনো ব্যক্তিদ্বয় সম্পত্তি কোনোভাবে সরকার নির্ধারিত কর পর ৩ বছর বকেয়া রাখে, অর্থাৎ খাজনা ৩ বছর পর বকেয়া রাখে, তাহলে এক্ষেত্রে এই সকল সম্পত্তি ভোগ দখল করার কোনো সুযোগ কোনো ব্যক্তিদ্বয় পাবে না। এক্ষেত্রে নির্দেশনা সরাসরি উপজেলা এসিলেন্টকে বা টিওনোকেও প্রদান করা হয়েছে। যদি তারা দেখে কোনো সম্পত্তি কোনো ব্যক্তিদ্বয় পরপর ৩ বছর খাজনা মওকুফ বকেয়া রেখেছেন, খাজনা ঠিকমতো দিচ্ছেন না, সেক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী সম্পত্তিগুলো ব্যক্তিগত মালিকানাধীন হলেও বৈধ ডকুমেন্ট থাকলেও খাস খতিয়ানভুক্ত করে দেওয়া হবে। এরপরে যদি কোনো ক্ষেত্রে এমন হয় একটি সম্পত্তি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, সেই সকল সম্পত্তিতে কোনো প্রতিষ্ঠান নেই, কোনো বিল্ডিং নেই, কোনো অবকাঠামো তৈরি করা হচ্ছে না, চাষবাস করা হচ্ছে না, পড়েই রয়েছে, মালিকের কোনো হুঁশেই নেই যে সম্পত্তি তার রয়েছে, তো এই ধরনের কোনো সম্পত্তি যদি কোনো ক্ষেত্রে এসিল্যান্ড মহোদয় বা টিওনো মহোদয় দেখেন যে এই ধরনের সম্পত্তি কেন পড়ে রয়েছে, তারা তদন্ত করতে চান এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকার কোনো নজির পান, তাহলে এই সকল সম্পত্তি তিনি ব্যক্তি মালিকানাধীন হলেও খাস খতিয়ানভুক্ত করে দিতে পারে। এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হয়েছিল যে চলমান ভূমি জরিপে যদি কোনোভাবে প্রমাণিত হয় জমির মালিক কোনোভাবেই এই সম্পত্তির মালিকানা অর্জন করার কোনো চেষ্টা করছে না, কিংবা এমন একজন ব্যক্তিকে সম্পত্তি দেখে রেখে যাওয়ার জন্য বলা হয়েছে, তারা সম্পত্তি ভোগ দখল করছে কিন্তু তাদের মালিকানা সংক্রান্ত কোনো প্রমাণ নেই, তারা ঠিকমতো খাজনা প্রদান করছে না, আসল মালিকের কোনো হদিস নেই, যে সকল ব্যক্তিদ্বয় ভোগ দখল করছে এই সকল ব্যক্তিদ্বয় তামাদির মেয়াদে মালিকানা অর্জন করার চেষ্টা করছে কিংবা ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে, তাহলে এই ভূমি জরিপে এই ধরনের সম্পত্তি আর কাউকে খাস খতিয়ানভুক্ত করে দিয়ে তারপরে সে সকল সম্পত্তি ভোগ দখল করার কোনো সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ কোনো ব্যক্তিকে মালিকানা হস্তান্তরের বা বৈধ কোনো ডকুমেন্ট ছাড়াই সম্পত্তি এই বিডিএস ভূমি জরিপা বা চলমান ভূমি জরিপের নাম অন্তর্ভুক্ত করে মাঠ পর্চা সরবরাহ করা হবে না। এই সকল সম্পত্তি সরাসরি খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই সম্পত্তিগুলো ছাড়াও আরো বেশ কয়েক ধরনের সম্পত্তির কথা বলা হচ্ছে, যে সম্পত্তিগুলো সরকার খাস খতিয়ানভুক্ত ঘোষণা করছেন বা খাস তালিকাভুক্ত ঘোষণা করছেন, এবং এই সকল সম্পত্তি সরাসরি সরকার এখন থেকে নিজের আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন। সুপ্রিয় ভিউয়ার্স, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন, আশা করি কোন কোন সম্পত্তিগুলো খাস খতিয়ানভুক্ত হয়ে যাচ্ছে এক্ষেত্রে তারা একটু হলে বুঝতে পেরেছেন, আর নিজের মালিকানায় ধরে রাখার জন্য কোনো সুযোগ রয়েছে কিনা তারা একটু হলেও মাথা খাটালে বুঝতে পারবেন। এই বিষয়টি ছাড়াও আরো কোনো বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, বোঝার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।